কোনো কথা নেই কারো মুখে। কিছুক্ষণ পর পাশে পড়ে থাকা শাড়িটা আমার মুখের উপর মেরে কাঁদতে শুরু করলো আর বলল, এটা তোমার পরা উচিত। কাল মার্কেট থেকে চুড়ি কিনে দেব, শাড়ি চুড়ি পরে ঘরে বসে থেকো। যার লক্ষ্মী বউকে অন্যের ঘর করতে হয় তার এটাই করা উচিত। শাড়িটার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাদের জীবন কথা। দেশ থেকে 5 মাস ছুটি কাটিয়ে আসার পর থেকেই মন মেজাজ খারাপ। কোনো কিছুতেই স্থির হতে পারছি না। মাঝে মধ্যে ইচ্ছে করে টুইন টাওয়ারের মতো নিজেকে ধ্বংস করে দিই, তাও পারি না। পেছন থেকে এক শাড়ির আঁচল যেন বারবার টেনে ধরে রাখে। হ্যাঁ, তারই শাড়ির আঁচল, যে কিনা আমার হৃদয়ের স্পন্দন। তার সঙ্গে মন দেয়া নেয়ার 1 বছরের সময় চলে আসতে হলো মরুভূমির এই দেশে। কথা ছিল 2 বছর পর দেশে ফিরে তাকে নিয়ে সুখের ঘর বাঁধব। বিধি বাম, জীবন ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করল। প্রথম বছর নিয়মিত চিঠি নেয়া দেয়া ছিল স্বাভাবিকভাবে। এরই মাঝে জানাজানি হয়ে যায় 2 পরিবারে। কেউ সহজে মেনে নিতে পারল না এ সম্পর্ক। আমার পরিবার থেকে কড়া নিষেধ এলো এবং এর সঙ্গে তার নামে মিথ্যা অপবাদ। এসব বিশ্বাস করে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম। আমার 2 বছরের সফর পরিণত হলো 9 বছরের স্বেচ্ছা নির্বাসনে। দীর্ঘ 9 বছর মরুবাসের পর অতীতকে ভুলে গিয়ে সংসার গড়ার স্বপ্ন নিয়ে চলে এলাম দেশে। ততদিনে তার বিবাহিতা জীবন 2 বছর কেটে গেছে। মনে মনে ভেবেছিলাম হয়তো কোনো দিনই একা পুরুষটার সামনে আসবে না সে। হয়েছে তার উল্টো। বাসায় পৌঁছার আধ ঘন্টার মধ্যে আমার সামনে এসে সে হাজির। চেহারা দেখে বুঝতে বাকি রইল না কোথাও কোনো বড় ভুল হয়েছে। পরে জানলাম বিয়ের আগে সে আমার বাসা থেকে আমার ঠিকানা চেয়েছিল। তাকে জানানো হয়েছে আমি নাকি এ মরুদেশে বিয়ে করেছি এবং 2 সন্তানের জনক। শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবকে জাতির জনক বানাতে কত কষ্ট করেছিলেন, অথচ আমাকে কত সহজে 2 সন্তানের জনক বানিয়ে দিল আমার পরিবার। তার কাছ থেকে আরও জানলাম তার সমস্ত হৃদয় জুড়ে এখনো নাকি আমি আর স্বামীর সঙ্গে করে যাচ্ছে সংসার নামের অভিনয়। তার মুখ থেকে এ কথা শোনার পর মনে হলো হিরোশিমায় নয়, এটম বোমা পড়েছে আমার হৃদয়ের উপর, যেখানে আবেগ নামে আর কোনো কিছু নেই, আছে শুধু পোড়া গন্ধ। ভাগ্যের পরিহাসকে মেনে নিয়ে সিদ্ধান্ত নিলাম, যতদিন বেঁচে থাকব একাই থাকব। এভাবে আরও কিছুদিন কেটে গেল। প্রতিদিন দেখা হতো, কথা হতো তার সঙ্গে, আর তার মুখ থেকে শুনতাম, এখনো ভালোবাসি তোমাকেই। আমার বাসার 2টো বিল্ডিং, সামনে ছিল তার বাসা এবং পেছনের বাসা ছিল তার মায়ের, অর্থাৎ আমার ফুপুর বাসা। মানে সে ছিল আমার ফুপাতো বোন। মাঝে মাঝে বিকেলে ফুপুর বাসায় যেতাম। একদিন বিকেলে ফুপুর বাসায় বসে আছি, এমন সময় সেও এলো। পরনে ছিল গোলাপি শাড়ি। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.1111@gmail.com। শাড়ি পরা তাকে দ্বিতীয়বারের মতো দেখলাম। এমনিতে সব সময় সালোয়ার কামিজ পরে। প্রথমবার শাড়ি পরা দেখেছি এক ঈদের সময়। আমাকে দেখানোর জন্য পরেছিল। আমাকে দেখেই বলল, বারান্দা থেকে দেখলাম তুমি এদিকে যাচ্ছ, তাই তোমাকে দেখতে এলাম। তার সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। ফুপু আর উঠতে দিলেন না, না খেয়ে যেতে দেবেন না। অগত্যা তার সান্নিধ্য পাবো বলে রাজি হয়ে গেলাম। তার স্বামীকে টেলিফোনে জানানো হলো অফিস থেকে সোজা এ বাসায় আসার জন্য। ভদ্রলোক সব সময় সন্ধ্যার পরেই বাড়ি ফেরেন। লোকটার সঙ্গে আমার অনেকটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। সেদিনও তিনি সন্ধ্যার পরেই বাড়ি ফিরলেন। এসেই আমাদের সামনে, এখন আমার সামনে বসে আছে আমার প্রিয়তমা, অথচ অন্যের পাশে। এ দৃশ্য কি সহ্য করা যায়? ইচ্ছা করলো এখান থেকে পালিয়ে যাই। মনই মনকে বুঝতে পারে, তাই হয়তো আমার অবস্থা বুঝতে পারল সে হঠাৎ করে তার স্বামীকে বলল, শাড়িটা কেমন গরম লাগছে, চলো বাসায় গিয়ে বদলে আসি। ভদ্রলোক অনেকটা কর্কশ ভাষায় জবাব দিলেন, তোমার গরম লাগে তো তুমি যাও। মাত্র অফিস থেকে ফিরলাম, এখন কোথাও যেতে পারবো না। ইচ্ছা হলো ব্যাটার 2 গালে 2টো কষে চড় বসিয়ে দিই, যে কি না আমার জীবন, আমার সামনে তার সঙ্গে এরকম ব্যবহার।
অথচ পারলাম না। দাঁতে দাঁত কামড়িয়ে সহ্য করতে হলো। আমার দিকে ইঙ্গিত করে সে আবার বলল, ঠিক আছে, তুমি বসে বসে বিশ্রাম নাও। আমি তাহলে একে নিয়ে যাই। ভদ্রলোক অনুমতি দিলেন আর আমি মনে হয় এরই অপেক্ষায় ছিলাম। তার সঙ্গে রওনা হলাম তার বাসায়। উদ্দেশ্য শাড়ি বদলিয়ে ফিরে আসা। মাত্র 5 মিনিটের পথ। পথিমধ্যে কমপক্ষে 50 বার শুনেছি, এখনো তোমাকেই ভালোবাসি। তার ফ্ল্যাটে এসে পৌঁছালাম। আর কেউ নেই, আমরা দুজন মাত্র। বাসায় প্রবেশ করে ড্রয়িং রুমে বসার জন্য পা বাড়ালাম। আমার হাত ধরে টেনে নিয়ে গেল বেডরুমে। তার সামনে বসে আছি। ড্রয়ার থেকে সালোয়ার কামিজ বের করে বলল, তুমি বসো, আমি বাথরুম থেকে চেঞ্জ করে আসি। বেডরুমের পাশেই লাগোয়া বাথরুম। পা লম্বা করে গতিরোধ করে বললাম, তুমি কি সত্যিই আমাকে এখনো ভালোবাসো? গত 7 দিন 7000 বার তোমার এ প্রশ্নের জবাব দিয়েছি, তাহলে বাথরুম কেন? এখানে তো আর কেউ নেই। আমার সামনে শাড়ি পাল্টাতে পারবে না? আবারও পরীক্ষা নিতে চাও? বলেই আমার সামনে একে একে শাড়ি, ব্লাউজ, পেটিকোট খুলে ফেলল। শুধু প্যান্টি এবং ব্রা পরা। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the1111@gmail.com। এরকম তাকে তো দেখেছিলাম 10 বছর আগে একদিন। সেদিন এ অবস্থায় তার শরীরের তিল গুনেছিলাম। তিলের সংখ্যা গুনে বলার পর সে বলেছিল, একটা কম গুনেছ। এখনো ভালো করে গুনতে শেখনি? হতেই পারে না। গণিতে লেটার মার্ক নিয়ে পাস করেছি। আর আমার গোনা ভুল হবে? কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে সে বলেছিল, একটা তুমি এখনো দেখোনি, সেটা প্যান্টির নিচে। ওটা দেখে সঠিক সংখ্যা বলো। আজ 10 বছর পর একই অবস্থায় তাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকলাম। তারপর সালোয়ার কামিজ হাতে তুলে দিয়ে বললাম, পরে নাও, দেরি হয়ে যাচ্ছে। কেন? আজ তিল গুনবে না? নিজের হাতেই সালোয়ার কামিজ পরালাম তাকে। তার মুখ পানে চেয়ে আছি। কোনো কথা নেই কারো মুখে। কিছুক্ষণ পর পাশে পড়ে থাকা শাড়িটা আমার মুখের উপর মেরে কাঁদতে শুরু করলো আর বলল, এটা তোমার পরা উচিত। কাল মার্কেট থেকে চুড়ি কিনে দেব। শাড়ি চুড়ি পরে ঘরে বসে থেকো। যার লক্ষ্মী বউকে অন্যের ঘর করতে হয় তার এটাই করা উচিত। শাড়িটার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আর শাড়ি থেকে শরীরের সুবাসিত গন্ধ নিচ্ছি। মনে পড়ে তাকে আগে সব সময় লক্ষ্মী বউ বলে ডাকতাম। এ মুহূর্তে হয়তো সে অন্য কোনো উত্তর আশা করছে আমার কাছ থেকে, হয়তো বা আবার ফিরে আসার। কিন্তু এ কি করে সম্ভব? আমার ভুলের জন্য তাকে চলে যেতে হলো অন্যের ঘরে। ভুলের মাসুল স্বরূপ হয়তো সারা জীবন আমাকে থাকতে হবে এভাবে একা হয়ে। নিজেকে শেষ করতেও পারবো না পেছন থেকে টানা শাড়ির আঁচলের জন্য। মাকসুদ, সৌদি আরব থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।